আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 9 করব। আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে আলোর প্রতিসরণ। তো এই চ্যাপ্টারের যা যা এমসিকিউ আছে সব আমরা এই ক্লাসে একদম ডিটেইলসে শেষ করব ইনশাআল্লাহ। সো এগুলো তোমাদের অনেক কাজে আসবে। তো দেখো আমাদের এখানে আমরা টাইপ ভিত্তিক ভাবে এগুলা রাখছি এবং তোমরা জানো আমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজটা এটাতে হচ্ছে আমাদের টার্গেট 600 প্লাস এমসিকিউ সলভ করা পুরো ফিজিক্স বই থেকে, ঠিক আছে? আমরা 600 প্লাস এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। সো আমাদের অলরেডি হচ্ছে দেখো অনেকগুলা 430-এ চলে আসছি, মানে অনেকগুলা এমসিকিউ সলভ করে ফেলছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা যাই হোক আমরা শুরু করি তাইলে, ঠিক আছে? ওকে, এগুলা আমি একটু শুরু করছিলাম যদিও, বাট একবার এটা কাট পড়ে গেছিল। ওকে, এতটুকু থাক। তুমি না এলে দুনিয়ায় তারে সবই দেখো আমরা শুরু করি তাইলে। ওকে, আসো ফার্স্টেই এই যে আমরা টাইপ 1 আলোর প্রতিসরণ বা ম্যাথ রিলেটেড যেগুলো আছে ওগুলা পড়িছো। তোমরা তো অবশ্যই জানো, এটা দেখে চিনতেছো যে এখানে দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম আছে? দুইটা মাধ্যম আছে। এটা এরকম ছিল। সো দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে? আমরা কি দেখতেছি দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে হালকা মাধ্যম এবং আরেকটা হচ্ছে ঘন মাধ্যম, বুঝতেছো? ওকে, তো এই যে হালকা মাধ্যম আর ঘন মাধ্যম আছে না ভাইয়া, ঠিক আছে? হালকা মাধ্যম আর ঘন মাধ্যম আছে। তো আমাদের এখানে এই যে রেখাটা এটাকে বলে বিভেদ তল। এটাকে কি বলে? বিভেদ তল। তো এটা দুইটা মাধ্যমকে এক করছে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের বিভেদ তল। সো আমাদের এই যে এ মাধ্যমের এটা হচ্ছে মনে করো এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো আসতেছে। তো অবশ্যই আমরা এটাও জানি যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো আসলে আমাদের কি হয় ভাই? ভাইয়া, আমাদের আপতিত রশ্মি যদি হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ে, তাহলে এখানে আপতন কোণের যে প্রতিসরণ কোণ ছোট হয়। কেন ছোট হয়? কারণ ঘন মাধ্যমে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তলের দিকে সরে যায়, ঠিক আছে? এবং হালকা মাধ্যমে প্রতিসরিত রশ্মি বিভেদ তল থেকে দূরে থাকে, দূরে সরে যায় আর কি। So আমরা যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো মানে আপতিত করি, প্রতিসরণের পর এটা হচ্ছে মানে বিভেদ তলের কাছ দিয়ে যাবে বা প্রতিসরণ কোণটা ছোট হয়ে যাবে। এবং ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যাই তাহলে প্রতিসরণ কোণ বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা স্বাভাবিক জিনিস। সবসময় আমাদের হালকা মাধ্যমে কোণটা বড় হয়, ঠিক আছে? ওকে, এবারে আসো এই যে অবিলম্বের সাথে যে কোণ, ওইটা আমরা হিসাব করি। এটাকে বলা হয় অবিলম্ব কোণ। এটা না কিন্তু, কোণ হচ্ছে এইটা, এই যে এইটা, এই কোণটা হিসাব করি। ওকে, আর এখান থেকে এই কোণটা হিসাব করি। সো আমরা কয়েকটা টাইম একটা মাত্র সূত্র পড়লে এইগুলো হচ্ছে আমরা ইজিলি শিখতে পারবো। সো সব আগে তো এমসিকিউ সলভ করতে সূত্র লাগবে, সূত্রগুলো একটু ডিটেইলসে দেখি আমরা। তো এই যে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি n অফ a হয়, ভালো করে বুঝো, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি n অফ a হয়, এ মাধ্যমের আলোর বেগ যদি c অফ a হয়, ঠিক আছে? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি n অফ b হয় বা ইটা অফ b হয়, এটাকে ইটাও বলে, n দিয়েও লিখে দেখছি মাঝে মধ্যে। বি মাধ্যমের আলোর বেগ যদি c অফ b হয়, ঠিক আছে? তাইলে এ মাধ্যমের সাপেক্ষে দেখো, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এই যে এখানে এ ফার্স্টে না, তাহলে এ মাধ্যমের আলোর বেগ উপরে হবে, বি মাধ্যমের আলোর বেগ নিচে হবে। সো এখানে দেখতেছো কে ফার্স্টে কে পরে বলো? কে ফার্স্টে আছে? এখানে আমাদের ফার্স্টে আছে এ, তো এ মাধ্যমের আলোর বেগ উপরে, পরে বি আছে, বি মাধ্যমের আলোর বেগ নিচে, এইভাবে। এরপরে এ উপরে, তাহলে এ মাধ্যমের কোণ কি ভাইয়া? θ1 না? তো এ মাধ্যমের কোণ হচ্ছে উপরে হবে, এখানে হবে sin θ1 ডিভাইডেড বাই sin θ2, ঠিক আছে? এরপরে আসো, আমাদের এই যে প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে জিনিসটা উল্টা। এই যে এগুলার ক্ষেত্রে দেখছি যে এটা সামনে আছে, এই যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বলে, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা আমাদের পড়তে গেলে ফার্স্টে আসে ওইটাই ফার্স্ট হয়, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বুঝছি? এটা সময় কি এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু সাইন এ মাধ্যমের কোণ ডিভাইডেড বাই সাইন বি মাধ্যমের কোণ, ঠিক আছে? এরপরে এখানে প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে, এই যে পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে জিনিসটা উল্টা। এ মাধ্যম সামনে না, তাহলে এ মাধ্যমে প্রথম পরম প্রতিসরাঙ্ক নিচে হবে, এটা হচ্ছে উল্টা মানে ব্যস্তানুপাতিক। বি মাধ্যম পরে, তাহলে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক পরে হবে। এই সূত্রটা জানলে তোমার আশা করি এইগুলা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না, এই জিনিসটা একদম পুরোপুরি তুমি ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? এবং এটার সাথে দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1 বাই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এটাও তুমি এখানে অ্যাড করে দিতে পারো। তো এই পুরোটা হচ্ছে একটাই সূত্র। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্কর সূত্র কি ভাইয়া? এই যে দেখো, এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ,
প্রতিসরাঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা উল্টা, এবং এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তুমি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করবা, ওইটার ক্ষেত্রে 1/, করে ফেললে হয়ে যায়। ঠিক আছে, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু 1/, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইটা গেল, এটা গেল। এরপর আমরা হচ্ছে আরেকটা জিনিস বুঝি, এটাকেই ডুপ্লিকেট করে বোঝার ট্রাই করি। ঠিক আছে, তো এটাকে আমরা ডুপ্লিকেট করে বোঝার ট্রাই করি। দেখো আমাদের এরকম যদি হয়, দেখো যেহেতু এটা আমাদের একটা ক্রান্তিকোণ বলে একটা জিনিস আছে। ঠিক আছে, কি ভাইয়া, ক্রান্তিকোণ বলে একটা জিনিস আছে। এই ক্রান্তিকোণ জিনিসটা কি আমি তোমাদেরকে বুঝাইতেছি। ঠিক আছে, ওকে, সবই মুছে ফেলি তাইলে নাকি, ভিডিও কপি করে লাভই হইল। যাই হোক, তো আমরা দেখছিলাম এই যে এটা ছিল হালকা মাধ্যম, এটা হালকা, এটা ছিল কি ভাইয়া, হালকা মাধ্যম। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এ মাধ্যম ধরলাম। ঠিক আছে, এটা ছিল ঘন মাধ্যম। ঠিক আছে, এটাকে আমরা বি মাধ্যম ধরলাম। আমাদের ক্রান্তিকোণ বলে একটা শব্দ আছে, বা পূর্ণবন্তহীন প্রতিফলনের কনসেপ্ট এখান থেকে বুঝবা। আমরা দেখছি যদি আমরা আমাদের আপতিত রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, দেখো আমরা দেখছি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসার সময় কোনটা ছোট হয়ে যায়, তাহলে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে প্রতিসরণ কি হবে ভাইয়া, প্রতিসরণ কোণ বড় হয়ে যাবে, কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, বা অবিলম্ব থেকে দূরে সরে আসবে। তো দেখো একটা নির্দিষ্ট সার্টেন কোণের জন্য, নির্দিষ্ট কোণের জন্য, মনে করো একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা, দেখো একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য, একটা নির্দিষ্ট আপতন কোণ, মনে করো এই যে আপতন কোণটা আছে, এই নির্দিষ্ট আপতন কোণের জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা একদম বিভেদ তল ঘেঁষে যাবে, অথবা প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। তো আমাদের যেই কোণের জন্য, দেখো যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। অন্যভাবে যদি বলি, যেই কোণের জন্য, যেই আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যায়, ওই আপতন কোণটাকে সংকট কোণ বলা হয় বা ক্রান্তি কোণ বলা হয়। ঠিক আছে, আমাদের এই ক্রান্তি কোণের সূত্র কি ভাইয়া, আমাদের ক্রান্তি কোণ হচ্ছে থিটা অফ সি। তাহলে ক্রান্তি কোণ থিটা অফ সি বের করার সূত্র হচ্ছে, দেখো এটা সাইন থিটা সি ইজ ইকুয়াল টু হবে এন অফ হালকা মাধ্যম ডিভাইডেড বাই ঘন মাধ্যম। দেখো সূত্র কি হবে, এই যে এন অফ হালকা, হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে সূত্র। যে আমাদের সংকট কোণ বের করার সূত্র কি ভাইয়া, এই যে হালকা মাধ্যম ডিভাইডেড বাই ঘন মাধ্যম, এইটাই। তুমি কোন ভাবে যদি এখান থেকে লিখো, তাহলে সাইন থিটা অফ সি ইকুয়াল টু লিখতে পারবা। দেখো এখানে হালকা মাধ্যম কে আছে তুমি বুঝবা, তুমি যদি লেখা ট্রাই করবা, হালকা মাধ্যম কে আছে, হালকা মাধ্যম তো এ, তাহলে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা এন অফ এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এন অফ বি, তাহলে এখান থেকে সাইন থিটা সি ইকুয়াল টু কি হবে, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ বি। এবং এটাকে আরেকভাবে লেখা যায়, এই যে এন অফ এ সমান এন অফ বি সমান কি বলো, এন অফ এ বাই এন অফ বি সমান আমরা লিখতে পারবো সি অফ বি ডিভাইডেড বাই দেন হচ্ছে সি অফ এ। লিখতে পারবো না, কারণ এটার সাথে এইটার সম্পর্ক হচ্ছে উল্টা, উল্টা না, প্রতিসংখ্যার ক্ষেত্রে আলোর সম্পর্ক তো উল্টা, আমরা এখানে দেখছি না, এই যে এন বি বাই এন ইজ ইকুয়াল টু সি এ বাই সি বি, তাহলে এন এ বাই এন বি ইজ ইকুয়াল টু কি হবে, সি বি বাই সি এ। বাই দা ওয়ে এটাই হচ্ছে, এটা বাদ দাও, এটা এমনিতে আমরা বের করতে পারবো সূত্র, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এবং এটাকে এইভাবেও লিখে সাইন থিটা অফ সি ইজ ইকুয়াল টু, দেখো এই যে এন এ বাই এন বি ইজ ইকুয়াল টু কি বলতে পারবা, দেখো আমরা পড়ছিলাম এইভাবে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় বি মাধ্যম ডিভাইডেড বাই এ মাধ্যম হয়, এভাবে হয় না, মানে প্রথমে যেটা থাকে ওইটা নিচে হয়, নিচে যেটা আছে এটা প্রথমে হবে, মানে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাই হচ্ছে আমাদের এটা, এটা না। তো আমাদের মেইনলি তুমি যদি এই হিসাব করতে চাও, দেখো সাইন থিটা অফ সি ইজ ইকুয়াল টু লিখতে পারবা যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে যদি আমরা ফার্স্টে হালকা লিখি না, হালকা বাই গণ লিখি, হালকা গণ দিয়ে যদি লিখতে চাও, ওয়ান বাই, দেখো ওয়ান বাই হালকা এটা গণ এরকম হবে। ঠিক আছে, এটা কেন হয় আমি দেখাই, এই যে এই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক যে আছে, বি মাধ্যম যা তো গণ, এটা গণ মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম হয়ে গেছে, এ হালকা। এই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা ওয়ান বাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখতে পারবো না, এই যে এটাকে এটা লিখতে পারবো না, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক যেগুলো কি হবে, ওয়ান বাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, উল্টে যায় না এই জিনিসটা। তো মনে রাখবা এ মাধ্যম এখানে কিন্তু হালকা, হালকা। তো এই যে তুমি এটা মনে রেখো, এটা মনে রেখো যে
তোমার সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে, আচ্ছা এটাও থাকুক 1 বাই হালকা, হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন মাধ্যমের হালকা মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক। সেটাকে যদি সুন্দরভাবে লিখতে চাও কেমনে লিখবা? যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে এ মাধ্যমটা ছিল হালকা মাধ্যম, ঠিক আছে? ছিল না? So, এই সূত্রটা ভালোভাবে যদি বুঝো তাহলে এই যতটা মানে এই চ্যাপ্টারের অর্ধেক মনে করো এমসিকিউ শেষ। এবার আমরা দ্রুত সলভ করি। দেখো ফার্স্টের কোয়েশ্চেনটা, যদি পি শূন্য মাধ্যম হয় এবং পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক 2/6 হয়, এটা সঠিক। এখানে টাইপিস্ট মিস্টেক করে ফেলছিল। সো আমাদের এরকম যদি হয়, দেখো যে পি শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম কি? শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1, আমরা ভালো করে জানি শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ভাইয়া? 1। এবং শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, বা অ্যাকচুয়াল আলোর বেগ যেটা এটা। তো আমাদের বলছে এখান থেকে দাও অনেকগুলো অপশন আছে, পি মাধ্যমে আলোর বেগ বেশি, কিউ হালকা মাধ্যম, কিউতে আলোর বেগ বেশি। এটাতে হবে এরকম, দেখো এটা এরকম ছিল, এটাতে হচ্ছে এরকম ছিল যে কিউতে আলোর বেগ বেশি। এটাতে অনেক বেশি মিস্টেক করে ফেলেছিল ফার্স্টেরটাতে, কই থেকে লিখছে আল্লাহই জানে। ওকে, এটা ছিল কিউ মাধ্যমে আলোর বেগ বেশি। এটা মনে করো অন্য একটা কোয়েশ্চেন ছিল, এটা লিখতেছি না, এটা আনসার না। এখানে যেটা ছিল এটা অবশ্যই আনসার ছিল না, এজন্য এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? যাই হোক, ওকে। সো আমরা দেখে আসি, এই যে মনে করো এই তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক? যে যদি পি শূন্য মাধ্যম হয় এবং পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা হয়, তাহলে এখান থেকে কি হবে? কোনটা হালকা মাধ্যম কোনটা ভারী মাধ্যম, কোন মাধ্যম, এগুলো আমরা কেমনে বের করবো? দেখো আমাদের এখানে বলছে পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক। So, আমরা দেখো আলোর বেগ নিয়ে এখানে জিনিসপাতি পাইতেছি, so আলোর বেগ নিয়ে একটু হিসাব করি। তাহলে দেখো পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে? পি মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কিউ মাধ্যমে আলোর বেগ। এটাই তো আমরা পড়ছি, প্রথমে যেটা দেখে ওটা হচ্ছে উপরে হয়, প্রথমে যেটা দেখে ওইটা আলোর বেগ উপরে হয়, ঠিক আছে? ওইখান থেকে আমরা কি লিখতে পারবো? ওইখান থেকে আমরা লিখতে পারবো, দেখো ওই যে পি মাধ্যমের এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবো পি মাধ্যমের আলোর বেগ সমান পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের আলোর বেগ ইন্টু কিউ মাধ্যমের আলোর বেগ, সরি পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা সি অফ ফিজিক্যাল হতো, এখানে পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক 2.6 দিছে। তো এখান থেকে দেখো আমরা একটা সম্পর্ক পাইছি, এই সম্পর্ক আমাদেরকে কি বলতেছে একটু ভালো করে চিন্তা করে দেখো। এই এমসিকিউ গুলো আমি সময় নিয়ে পড়াবো, কারণ প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝাবো, এগুলো তো বুঝার জিনিস আছে, বুঝে বুঝে শুরু করবো, ঠিক আছে? পি মাধ্যমের সাপেক্ষে, সরি পি মাধ্যমের আলোর বেগ হচ্ছে দেখো কিউ মাধ্যমের 2.6 গুণ, তাইলে অবশ্যই আমরা বুঝলাম যে পি মাধ্যমে আলোর বেগ বেশি, পি মাধ্যমে আলোর বেগ বেশি। এবং মনে রাখবা যেই মাধ্যমে আলোর বেগ বেশি ওই মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে? যে মাধ্যমে আলোর বেগ বেশি ওইটাই হালকা মাধ্যম। এখান থেকে পেতেছি পি মাধ্যমে আলোর বেগ বেশি, তাইলে কিউ মাধ্যমে আলোর বেগ অবশ্যই কম হবে, ঠিক আছে? এবং যে মাধ্যমে আলোর বেগ বেশি ওটা হালকা মাধ্যম, কি হবে? হালকা মাধ্যম। আমরা বলছি কিউ হালকা মাধ্যম, ভুল হবে। কিউ মাধ্যমে কি আলোর বেগ বেশি? অবশ্যই না, কারণ কিউ মাধ্যমে আলোর বেগ কম, কারণ দেখতেছি আমাদের পি মাধ্যমে আলোর বেগ বেশি, তাহলে আনসার কি হবে? পি মাধ্যমে আলোর বেগ বেশি। তো এটা কি বুঝছি আমরা? একদম ক্লিয়ার হয়েছে। পরেরগুলো একটু দ্রুত সলভ করবো। পানিতে আলোর বেগ কত? দেখো এরকম যদি বলে ডিরেক্ট তোমার জানা থাকে, ঠিক আছে? প্রতিসরণাঙ্ক যদি তুমি জানো, জেনে থাকো, ঠিক আছে? যে কোনো মাধ্যমের আলোর বেগ যদি বের করো, ঠিক আছে? এবং ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যদি n হয়, তাহলে আলোর বেগ b ইকুয়াল টু এইভাবে বের করতে পারবা c/n। আমি বলি এই n টা হচ্ছে যে মাধ্যমে আলোর বেগ বের করতেছো ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? প্রতিসরণাঙ্ক। এবং c হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই b হচ্ছে আমরা যেই মাধ্যমে আলোর বেগ বের করতেছি ওই মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? মানে ওই যে আমাদের আলোর বেগটা কি ওই মাধ্যমটা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের সহজ সূত্র। সো এখানে যেটা বলছে দেখো, আমাদের বলছে পানিতে আলোর বেগ কত। এখন পানিতে আলোর বেগ হচ্ছে অনেকটা মুখস্থ করতে পারো। আমরা জানি পানির হচ্ছে প্রতিসরণাঙ্ক, এটা আমরা সবাই জানি যে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে তোমার n is equal to 1.33। এটা হচ্ছে পানির প্রতিসরাঙ্ক, n of w is equal to কি ভাইয়া? 1.33, 1.33। তাহলে এই পানিতে আলোর বেগ কি হবে ভাইয়া? পানিতে আলোর বেগ হবে, দেখো আমাদের অ্যাকচুয়াল আলোর বেগ ডিভাইডেড বাই পানির প্রতিসরাঙ্ক। তাহলে পানির প্রতিসরাঙ্ক এখানে n of w, এই যে আমাদের অ্যাকচুয়াল আলোর বেগ 3 × 10⁸ এবং এটা হচ্ছে আমি দিচ্ছি 1.33। সো এটা থেকে হিসাব করলে কিন্তু তুমি পানিতে আলোর বেগটা পেয়ে যাবে। অথবা তুমি এখানে চাইলে লিখতে পারবা যে বি না লিখে সি অফ ডাব্লিউ এইভাবে লিখতে পারবা, ঠিক আছে? পানি পানিতে আলোর বেগ, ঠিক আছে? বিও লিখতে পারো, এগুলা খুব বেশি অসুবিধা না, ঠিক আছে? তো এখান থেকে তো কি পাইতেছি 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.33, এটা কত আসতেছে ভাইয়া? 2.25 × 10⁶ আছে এটা?
2.25 না 2.26 আসছে, যদি আমরা দশমিক বাদ দিই তাহলে 2.26 আসছে। এত মিটার পার সেকেন্ড এটা আছে, এই যে এটা আছে। নেক্সট, এরপরে পানির সাপেক্ষে বায়ুর প্রতি স্বর্ণাঙ্ক বলছে 0.75, এবং বায়ুতে আলোর বেগ এত হইলে পানিতে আলোর বেগ কত? ভালো করে বুঝো, পানির সাপেক্ষে বায়ুর প্রতি স্বর্ণাঙ্ক, পানি মানে ওয়াটার, তাহলে পানির সাপেক্ষে বায়ুর প্রতি স্বর্ণাঙ্ক, দেখছো পানির সাপেক্ষে বায়ু, বায়ু মানে এয়ার, পানির সাপেক্ষে বায়ুর প্রতি স্বর্ণাঙ্ক কি বলছে? 0.75, 0.75 এটা বলে দিচ্ছে, ঠিক আছে। এটা কি বলছে দেখো, পানির সাপেক্ষে বায়ুর প্রতি স্বর্ণাঙ্ক, এবং বায়ুতে আলোর বেগ বলে দিছে, বায়ুতে আলোর বেগ মানে কি সি অফ এ, বায়ুতে আলোর বেগ এত হইলে পানিতে আলোর বেগ বের করবা মানে সি অফ ডাব্লিউ কত। So আমরা ইজিলি জানি প্রতিসংখ্যক ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে দেখো আনসার কি হবে, এই দেখো পানি, পানি মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসংখ্যক, তাহলে এখানে পানির সামনে, তাহলে আমাদের এখানে সি ডাব্লিউ উপরে হবে, মানে পানি মাধ্যমের বেগ, আর বায়ু মাধ্যমের বেগ নিচে হবে, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করো, পানিতে আলোর বেগ বের করবে না, ক্রস করো, সি ডাব্লিউ ইকুয়াল টু হবে এই যে এটা ইনটু এটা। তো এটা তো আমাদের বলেই দিছে 0.75, বলছে না? অবশ্যই বলছে। এবং সি কত? এই যে কি বলে, বায়ু মাধ্যমে আলোর বেগ, বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাকে শূন্য মাধ্যমে আলোর বেগ বেগও বলে। এটা হিসাব করলে তুমি হচ্ছে এটা ভ্যালিড আনসার পেয়ে যাবা, ঠিক আছে। এই যে জিনিসটা সুন্দর লাগতেছে না বলো? এটা কত বলতেছি, 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আছে এটা, এই যে এটা। ওকে, সো এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো আমাদের কি বলছে, বলছে বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসংখ্যা এটা। বেনজিনকে যদি আমরা বি ধরি, কেরোসিনকে যদি কে ধরি, তাহলে দেখো বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসংখ্যা 0.96 এটা বলে দিছে, ঠিক আছে। বেনজিনের আলোর বেগ বলে দিছে, দেখো বেনজিনের আলোর বেগ সি অফ বেনজিন, ঠিক আছে। তবে কেরোসিনের আলোর বেগ কত? কেরোসিন মানে কি সি অফ, আমরা জানি দেখো এই যে এখানে বি মাধ্যমের সাপেক্ষে কে মাধ্যমের প্রতিসংখ্যা, বা বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসংখ্যা, তাইলে এটা দিয়ে যদি আমরা সূত্র ইউজ করি, তাইলে আমরা পড়াইছিলাম না ফার্স্টেই, বি মাধ্যমের সাপেক্ষে কে মাধ্যমের প্রতিসংখ্যা কি হবে? অবশ্যই বি মাধ্যমের আলোর বেগ উপরে এবং কে মাধ্যমের আলোর বেগ নিচে হবে। বি মানে কি, বি হচ্ছে বেনজিন, বেনজিনের আলোর বেগ, আর নিচে হচ্ছে কেরোসিনের আলোর বেগ, ঠিক আছে। ওকে, তাহলে এইবারে দেখো তুমি বের করবা কি, কেরোসিনের আলোর বেগ, কেরোসিনের আলোর বেগ এটা না তো ক্রস মাল্টিপ্লিকেশন করে সি কে এখানে আনো, সি বি আছে, এই যে বি মাধ্যমের সাপেক্ষে কে মাধ্যম, বা বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসংখ্যা, এইভাবে আনো, ঠিক আছে। তো বি কত, বেনজিনের আলোর বেগ কত? 2 × 10⁸ ডিভাইডেড বাই, এটা 0.96 বলে দিছি, ঠিক আছে। সো এটা হিসাব করলে কত আসে দেখো, এটা পাইতেছি আমরা 2 × 10⁸ ডিভাইডেড বাই 0.96, কত আসলো? এটা আসতেছে হচ্ছে আমাদের 2.08 × 10⁶ মিটার পার সেকেন্ড, 2.08 × 10⁶ মিটার পার সেকেন্ড, 10⁹ না 10⁻, এই সরি 10⁸ আসছে, 2.06 × 10⁸ মিটার পার সেকেন্ড আসছে, ঠিক আছে। এটা আনসার। এই যে এটা দেখে বলছে, দেখো এটা দেখে বলছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্যা কত। তো দেখো আমাদের এই যে এটা এইভাবে দেওয়া ছিল, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে, অবশ্যই এখানে আপাতত 90°, কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে। ওকে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্যা বের করবো। আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্যা কি হবে, সাইন এ মাধ্যমের কোণ, এই থিটা 1 মানে কি, যে এ মাধ্যমের কোণ ডিভাইডেড বাই সাইন এই থিটা 2 মানে হচ্ছে বি মাধ্যমের কোণ। তুমি সুন্দর মতো বসাও সাইন এ মাধ্যম উপরে, উপরের কোণটা কত ডিগ্রি, 90°, ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন থিটা 2 মানে এই বি মাধ্যমের কোণ, বি মাধ্যমের কোণ কত, এই যে অবিলম্বের সাথে যে কোণ 30°, সাইন 30°। তো এটা হিসাব করো, 1/sin 30° হচ্ছে হাফ, হিসাব করলে আই থিঙ্ক 2 আসে, এখানে কত হয়েছে 2 পাইছি, ইজি না? একদম ইজি। হীরকের পরম প্রতিসংখ্যা 2.41, হীরকে আলোর বেগ কত? দেখো কোন মাধ্যমের প্রতিসংখ্যা দেওয়া থাকলে আলোর বেগ কেমনে বের করবা, এই যে দেখো আমাদের c/n শেষ, c/n মানে আমাদের অ্যাকচুয়াল আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসংখ্যা যেটা, ওইটা। সো এর মধ্যে প্রতিসংখ্যা 2.41 দেওয়া আছে, এটা ভাগ করলে যেটা আসে ওইটা आंसर, এটাই আসে, ঠিক আছে। আমরা একটু ট্রাই করে দেখি, 3 × 10⁸ ডিভাইডেড বাই 2.41 কত আসে, এই যে এটাই আসে, ঠিক আছে। এরপরে প্রতিসরণাঙ্ক হচ্ছে একটি সংখ্যা এবং এর কোনো একক নাই, হ্যাঁ অবশ্যই প্রতিসংখ্যার কোনো একক নেই, ঠিক আছে, প্রতিসংখ্যার কোনো একক নাই। যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসংখ্যার মান এর বেশি হয়। দেখো যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসংখ্যার মান এটা এরকম না, এই দেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে, দেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে এটা হওয়া উচিত ছিল এরকম, যে কোনো মাধ্যম না, শূন্য মাধ্যমের সাপেক্ষে, দেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসংখ্যা হচ্ছে আমাদের বেশি হয়,
ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হয়, বেশি হয়। শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হয় ভাইয়া, বেশি হয়। ঠিক আছে, মনে রাখবা। কারণ শূন্য মাধ্যম মানে কি, সবচেয়ে হালকা মাধ্যম। ঠিক আছে, শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসংখ্যা বেশি হয় এবং যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসংখ্যা কম হয়। ঠিক আছে, মনে রাখবা এই যে এ যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসংখ্যা হচ্ছে বেশি হবে। আবার অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসংখ্যা হচ্ছে কম হবে। ঠিক আছে, একটি মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায় সেটাই হচ্ছে ওই মাধ্যমের প্রতিসংখ্যা। অবশ্যই দেখো আমরা পাইছিলাম না, কোনো মাধ্যমে আলোর বেগ b = c/n, কিভাবে, ওইটাই তো তার প্রতিসরণাঙ্ক। তাহলে এটা থেকে দেখো n হইতেছে c/b। সো এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। সো আমরা দেখতেছি সবচেয়ে বেশি শূন্য মাধ্যমে আলোর বেগ, দ্যাট মিনস শূন্য মাধ্যমে আলোর বেগ আছে, তার মাধ্যমে আলোর বেগ ঠিক কতটুকু কম, এই যে গুণ, মানে কি বলে, এই যে কত গুণ কম, এই জিনিসটাই তো আমরা এই প্রতিসরণাঙ্ক দিয়ে বের করতেছি না, এবং এটাও সঠিক। দ্যাট মিনস এটা আনসার হবে 1 আর 3। এরপরে আসো, এ মাধ্যম যদি বি মাধ্যমের সাপেক্ষে ঘন হয়, ভালো করে বুঝো, এ হচ্ছে ঘন, বি হালকা, তাহলে কি হবে, এখানে বসে দেখো, এ ঘন, বি হালকা, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য, তাহলে এ হচ্ছে ঘন, বি হচ্ছে হালকা। ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসংখ্য কি হবে, অবশ্যই কম হবে। আমরা পড়ছি না, এই যে দেখো, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসংখ্য হচ্ছে বেশি হয়, শূন্য মাধ্যম সবচেয়ে হালকা থাকে। ঠিক আছে, অন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসংখ্যা এক্ষেত্রে ছোট হয়, তাহলে অন্য মাধ্যমটা ঘন থাকে, শূন্য মাধ্যম হালকা থাকে। তাহলে মনে রাখবা, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক একের চেয়ে বেশি, গণমাধ্যমের চেয়ে সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসংখ্যা একের চেয়ে কম হবে। So, এ যেহেতু গণ, এই যে এ মাধ্যম যদি বি এর সাপেক্ষে গণ হয়, তাহলে এ গণ, তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসংখ্যা হবে একের চেয়ে ছোট, এবং বি এর সাপেক্ষে এ এর প্রতিসংখ্যা হবে একের চেয়ে বড়। ঠিক আছে, বুঝছি আমরা? ওকে, তাহলে এখানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্যা একের চেয়ে ছোট, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্যা একের চেয়ে বড় দিছে, এটা ভুল। বি এর সাপেক্ষে এ এর প্রতিসংখ্যা একের চেয়ে বড়, এটা ঠিক আছে। ঠিক আছে, সো 1 আর 3 পাইতেছি আনসার নাকি? এরপরে আসো, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্যার মান বের করতে বলছে। কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর প্রতিসংখ্যা, তাহলে এ এর সাপেক্ষে বি এর প্রতিসংখ্যা কি হবে, কোণ দেওয়া আছে, তাহলে অবশ্যই সাইন, সাইন এ এর কোণ 30 ডিগ্রি ডিভাইডেড বাই বি, নিচে না, বি এর কোণ 45 ডিগ্রি। তো এটা যদি হিসাব করি, সাইন এটা হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে 1/√2, ক্যালকুলেটর হিসাব করে দেখো এটা হচ্ছে আনসার √2 আসবে, √2 আসবে নাকি কি দেখি। আবার এখানে কি পাইতেছি 1/2, এটাকে গুণ করলে এটা উল্টে যাবে, √2 হয়ে যাবে। √2 দিয়ে 2 কে কাটলে মানে √2 পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে 1/√2 আসতেছে, 2 মানে হচ্ছে √2 স্কয়ার, আমরা জানি। সো 1/2 আছে। এরপরে বি মাধ্যমের সাপেক্ষে এ এর মান, দেখো এটা সেম, বি মাধ্যমের সাপেক্ষে এ এর মান, তাহলে সাইন বি মাধ্যম আগে না, তাহলে বি মাধ্যমের কোণ যেটা এটা হবে উপরে। দেখছো, একদম ইজি, এটা শর্টকাট, মানে একদম ইজি, একদম ইজি ভাবে শেষ করতে পারবা। বি মাধ্যম প্রথমে মানে বি মাধ্যমের কোণ উপরে, এ মাধ্যম শেষে মানে এ মাধ্যমের কোণ নিচে হবে। এই যে যেমন জাস্ট ক্যালকুলেটরের মানটা বসাও, সাইন 45 ডিভাইডেড বাই সাইন 40 কত আসে, 1.1 আসতেছে। কত আসতেছে, ওই যে 1.1 এটা। এরপরে আসো, চিত্র অনুসারে ঠিক আছে, এ মাধ্যম বি মাধ্যম, দেখো কোন মাধ্যমে কোন বেশি, কোন বলা হচ্ছে বি মাধ্যমে, তাহলে অবশ্যই বি মাধ্যম হালকা মাধ্যম। যে মাধ্যমে কোন বড় এটা হালকা মাধ্যম, আর যে মাধ্যমে কোন ছোট এটা ঘন মাধ্যম, মানে অবিলম্বের সাথে কোন যেটা। তাহলে আমরা আমাদের এটা বলছে, ওকে, সো এটা গণ, তাহলে গণ মাধ্যমের প্রতিসংখ্যা অবশ্যই বেশি থাকে, তাহলে এটা যেহেতু এ মাধ্যম, তাহলে এ মাধ্যমের প্রতিসংখ্যা এন অফ এ হয়, বি মাধ্যমের প্রতিসংখ্যা এন অফ বি হয়ে যায়, তাহলে গণ মাধ্যমের প্রতিসংখ্যা হালকা মাধ্যমের প্রতিসংখ্যা থেকে বেশি হবে, এটা ঠিক আছে। আবার সি অফ এ সমান সি অফ বি বলছে, ভালো করে দেখো, আমরা জানি এই আলোর বেগ এবং প্রতিসরণাঙ্ক এগুলোর সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক না। এই যে সি এ ডিভাইডেড বাই সি বি ইকুয়াল কি হবে, এই যে উল্টা হবে, কারণ আমরা লিখছিলাম এ এর সাপেক্ষে বি এর প্রতিসংখ্যা সমান এ এর আলোর বেগ ডিভাইডেড বাই বি এর আলোর বেগ, বাট পরম প্রতিসংখ্যার মানে পরম প্রতিসরণাঙ্কে গেলে নিচে যেটা আছে ওইটা উপরে এবং এটা নিচে হয়, এরকম হয় না জিনিসটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি দেখতেছি, এই যে আলো এবং পরম প্রতিসংখ্যা কত, ব্যস্তানুপাতিক, তাহলে এ মাধ্যমের প্রতিসংখ্যা বেশি হইলে এ মাধ্যমের আলোর বেগ
বি মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হবে, কারণ ব্যস্তানুপাতিক থেকে এটা উপরে এটা নিচে, ব্যস্তানুপাতিক হলে উল্টা হওয়ার কথা, এইভাবে হওয়ার কথা ছিল, দেখলি সেটা ভুল। থিটা সি বলছে এত, থিটা সি মানে কি, ওই যে সংকট কোণ, তাহলে আমরা জানি সাইন থিটা সি ইজিক্যাল টু, দেখো হালকা মাধ্যমের প্রতিসাঙ্ক ডিভাইডেড বাই ঘন মাধ্যমের প্রতিসাঙ্ক। তো এখানে আমরা যেটা করতে পারবো, আবার আরেকটা ইয়ে আছে, দেখো সাইন থিটা সি ইজিক্যাল টু, সাইন থিটা সি ইজিক্যাল টু কি ভাইয়া, আমরা জানি তোমাকে এইভাবে পড়াইছি যে এখানে হালকা মাধ্যম ওটা বি মাধ্যম হালকা, তাহলে হালকা মাধ্যমের প্রতিসাঙ্ক ডিভাইড বাই ঘন মাধ্যমের প্রতিসাঙ্ক, এইভাবে পড়াইছে ভালো করে হয়েছে, হালকা যেটা ওইটা উপরে, ঘন যেটা ওইটা হচ্ছে নিচে। বাট এখানে আমাদের কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, তাহলে কোণ দেওয়া হইলে এটাকে কোণে কনভার্ট করো, কেমনে করবা, দেখো আমরা জানি আহ, এগুলা কি ভাই, এগুলা হচ্ছে বিপরীত, এই জিনিসগুলা কি এটার সাথে সবাই বিপরীত, কোণেরটা হচ্ছে এটার সাথে অপোজিট হবে, বি মাধ্যম উপরে হইলে এ মাধ্যমের কোণটা হচ্ছে উপরে হবে, ঠিক আছে, এবং এ মাধ্যম নিচে হইছে, দ্যাট মিন্স বি মাধ্যমের কোণটা নিচে হবে, ঠিক আছে, মানে এই যে বি মাধ্যম উপরে, দ্যাট মিন্স বি মাধ্যমের কোণ নিচে, এ মাধ্যম নিচে, এ মাধ্যমের কোণ হচ্ছে উপরে হবে, এই যে এইটাই কোণটা সম্পর্ক না, তুমি ফার্স্টে সূত্রতে গিয়ে দেখো, এই জিনিসটা একটু সূত্রতে গিয়ে দেখো, এই যে এখানে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটাতে দেখো সব ঠিকঠাক, এই যে সাইন থিটা ওয়ান কিন্তু ছিল এটার কোণ, তো এটার প্রতিসাঙ্ক ছিল এন অফ এ, দেখো এটার সাথে এটা প্রতিসাঙ্ক উল্টা, এটার সাপেক্ষে এটার প্রতিসাঙ্ক উল্টা, ঠিক আছে, তো আমাদের কোণের মান যেহেতু দেওয়া আছে, সংকট কোণ এইভাবেই বের করতে হবে। দেখো এখান থেকে কেমনে বের করবা তুমি, তো এখান থেকে দেখো এই যে এন বি বাই এন এর সমান আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে, এই থিটা 1 কি অবশ্যই এ মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণ 1 ধরছি আর কি। So, এটা হচ্ছে আমাদের থিটা 1, এটা হচ্ছে আমাদের থিটা। তো এখান থেকে তুমি হিসাব করো সাইন থিটা অফ সি ইজ ইকুয়াল টু, এই যে কি লিখতে পারবা, সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2। এটা কেমনে আছে, এটার কি অরিজিনাল কোন সূত্র আছে, অবশ্যই নাই, এটা তোমার জাস্ট হালকা গুণ দিয়ে বুঝবা, ঠিক আছে, এটা যে সবসময় থিটা 1 বাই থিটা 2 হবে। দেখো এখানে আমি তোমাকে পড়েছিলাম এন এ বাই এন বি, তখন এন এ যেটা বা এ মাধ্যমের প্রতিসরাঙ্কটা কম, মানে এ মাধ্যমটা হালকা ছিল, ঠিক আছে, এজন্য আগেরটাতে এ মাধ্যম পড়ে, এটাতে বি মাধ্যম হালকা, ঠিক আছে, এজন্য বি মাধ্যম উপরে, এটা বুঝে করতে হবে। তো এখান থেকে দেখো আমরা কি পাবো, সাইন থিটা সি ইজিক্যাল টু সাইন থিটা 1 বাই সাইন থিটা 2, তাহলে সাইন থিটা 1 কত, থিটা 1 হচ্ছে 40, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটাতে কি পাবা, এটাতে পাবা হচ্ছে দেখো থিটা অফ সি ইজিক্যাল টু সাইন ইনভার্স, এটার মান কত, সাইন 40 ডিভাইডেড বাই সাইন 45, সাইন 40 ডিভাইডেড বাই সাইন 45, এটা কত আসতেছে, এটা আসতেছে আমাদের দেখতেছি 0.909। সো এটা হিসাব করি, শিফট সাইন ইনভার্স আনসার, এটা আসতেছে 65.37 ডিগ্রি, কত আসতেছে 65.37 ডিগ্রি, ঠিক আছে। আর সবচেয়ে সহজ এটা মনে রাখতে পারবা, যেভাবে আমাদের এখানে ছিল দেখো হালকা উপরে ঘন নিচে, সেম ভাবে তুমি এটা এইভাবে মনে রাখবে, কোণের ক্ষেত্রে রুট অফ সিজিক্যাল টু হবে সাইন কম কোণ যেটা ওইটা ডিভাইডেড বাই সাইন যেটা বেশি কোণ ওইটা, তুমি যদি না বুঝো এইভাবে করবা, যে সাইন থিটা ইকুয়াল টু কি হবে, কোণের ক্ষেত্রে সাইন কম কোণ উপরে, সাইন বেশি কোণ নিচে, ঠিক আছে। এখান থেকে দেখো সেম ভাবে তুমি বের করতে পারবো সাইন থিটা ইকুয়াল টু, এটা মনে করতে পারো শর্টকাট, যে সাইন থিটা সি মানে হচ্ছে আমাদের সংকট কোণ বের করতে হবে, কোণ দেওয়া আছে, প্রতিফলন আপতন কোণ এগুলা দেওয়া আছে, এগুলা দেওয়া থাকলে সাইন থিটা ইকুয়াল টু হবে সাইনের কম কোণের মান ডিভাইডেড বাই বেশি কোণের মান, ঠিক আছে। কি হবে দেখো, সাইন কম কোণ হচ্ছে এই যে 40 ডিগ্রি এবং বেশি কোণ 45 ডিগ্রি, এইভাবেই তো এটা বের করছি, এই যে 40 বাই 45 এটা বের করছি, সেটা আনসার কি হবে, এই যে এটা বের হয়েছিল, 1 আর 3 আনসার এটা, আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। এরপরে আসো, ক্রান্তি কোণের ক্ষেত্রে অবিলম্ব ও প্রতিসরিত রাশির মধ্যবর্তী কোণ কত, এই যে ক্রান্তি কোণের ক্ষেত্রে যে অবিলম্ব ও প্রতিসরিত রাশির মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ক্রান্তি কোণের ক্ষেত্রে বলছিলাম না আমাদের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। এরপরে পূর্ণবন্তহীন প্রতিফলনের শর্ত, দেখো পূর্ণবন্তহীন প্রতিফলন হচ্ছে, ভালো করে বুঝো, অবশ্যই আলোকে পূর্ণবন্তহীন প্রতিফলনের সূত্র হচ্ছে অবশ্যই আলোকে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে, অবশ্যই আলোকে গণমাধ্যম থেকে, দেখো আলোকে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে, এখানে কোণ বড় হয়, ঠিক আছে। এবং একটা কোণের জন্য আমরা দেখছিলাম যে একটা সার্টেন কোণের জন্য, যেটা হচ্ছে আমাদের থিটা অফ সি বা সংকট কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি বা বিভেদ তল ঘেঁষে যায়। আমরা যদি এই যে থিটা অফ সি যেটা আছে সংকট কোণ থেকে বড় কোণে যদি আমরা কোনো মানে ইয়েকে আপতিত করি, তাহলে ওই কোণের ক্ষেত্রে কি হবে দেখো, আমাদের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে, কারণ দেখো এই যে
সংকট কোণের জন্য ছিল 90 ডিগ্রি প্রতিসরণ কোণ। এবার সংকট কোণের চেয়ে বড় যদি কোনো আপতন কোণ নেই, ওটার জন্য হচ্ছে আমাদের 90 ডিগ্রির চেয়ে বেশি প্রতিসরণ কোণ হয়ে যাবে, তখন হচ্ছে লেখাটা এইদিকে মানে আবার একই মাধ্যমে চলে আসবে। এটা হচ্ছে পূর্ণবন্তহীন প্রতিফলন। পূর্ণবন্তহীন প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ অবশ্যই কান্তি কোণ থেকে বেশি হইতে হয়। এই যে আপতন কোণটা আমরা কান্তি কোণ থেকে বেশি নিছি। আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায়, হ্যাঁ অবশ্যই ঘন থেকে, এই যে ঘন থেকে তো হালকা। ঠিক আছে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ না, আপতন কোণ সমান প্রতিফলন কোণ হইতে যাবে কেন? লেখার 2 আনসার। ঠিক আছে? তো বুঝছি আমরা। এরপরে কি শর্তে আলোক রশ্মি কাচ মাধ্যমে ফিরে আসবে? কি শর্তে? কি শর্তে আলোক রশ্মি কাচ মাধ্যমে ফিরে আসবে? আমাদের ওই যে অবশ্যই যে আমাদের কি বলো আপতন কোণটা আমাদের কান্তি কোণ থেকে বেশি হইতে হবে। এই যে এটা আপতন কোণ, আপতন কোণটা কি হইতে হবে? আমাদের কান্তি কোণ। আপতন কোণটা হইতে হবে আমাদের কান্তি কোণ বা সংকট কোণ যেটা আছে ওইটা থেকে বেশি হইতে হবে। ঠিক আছে? ওকে। বুঝছি? তো এটা আনসার কি হবে? এটা। ওকে, এরপরে আসো। অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশকে কি বলে? যেমন অপটিক্যাল ফাইবার ভেতরের অংশকে বলে কোর এবং বাইরের অংশকে বলা হয় ক্লেড। অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কি বলা হয়? কোর, বাইরের অংশকে বলা হয় ক্লেড। ঠিক আছে? এরপরে নিচের কোনটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হয়? মনে রাখবা একটা আলোতে অনেকগুলা লাইট থাকে। ঠিক আছে? তো স্পেসিফিক লাইট গুলা আলাদা করতে পারে, প্রিজম। সো আমাদের আনসার কি হবে? প্রিজম। মানে নিচের কোনটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হতে পারে, প্রিজমে আলো পড়লে এটা বর্ণালীতে পরিণত হইতে পারে। ঠিক আছে, মান হচ্ছে 1.7 হলে উচ্চ মাধ্যমে আলোর বেগ কত হবে? দেখো আমরা জানি অপটিক্যাল ফাইবারের পরম প্রতিসরণাঙ্ক মানে অপটিক্যাল ফাইবারের প্রতিসরণাঙ্ক 1.7 দেওয়া আছে। যদি আলোর বেগ কত হবে? আমরা জানি যে c বাই প্রতিসরণাঙ্ক, মানে যে জিনিসই তুমি আলোর বেগ বের করতে চাও ওইটার মানে আমাদের মেইন আলোর বেগকে তার প্রতিসরণাঙ্ক দ্বারা ভাগ দিয়ে দিলে হয়ে যায়। তো 3 × 10⁸ ডিভাইডেড বাই অপটিক্যাল ফাইবারের প্রতিসরণাঙ্ক 1.7 আছে, 1.7 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে? সেখানে দেখো 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.7 কত আসে ভাইয়া? এটা হচ্ছে 1.76 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আসতেছে। ঠিক আছে? তো 1.76 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে আসো অপটিক্যাল ফাইবারের প্রথমে এর কোনটি রূপান্তর করে? মনে রাখবা অপটিক্যাল ফাইবার কি জন্য ব্যবহার করে? ফার্স্টে আলোক সংকেতে পাঠায়, পরে রিসিভারে গিয়ে ওইটা আবার বৈদ্যুতিক সংকেতে মানে ইয়ে করে। ফার্স্টে বৈদ্যুতিক সংকেতটা আলোক সংকেতে রূপান্তর করে অপটিক্যাল ফাইবার। কি করে? অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক সংকেতকে আলোক সংকেতে রূপান্তর করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে আমরা টাইপ। ওকে, সো এখন দেখো আমরা পড়বো হচ্ছে তোমাদের টাইপ 2 এর নাম কি রাখছি ভাই? আমরা হচ্ছে প্রতিবিম্ব বিবর্তন। সো দেখো এটা আমরা হচ্ছে লাইক প্রতিবিম্ব বিবর্তন এগুলা নিয়ে পড়বো। প্রতিবিম্ব আগে আমাদের লেন্স সম্পর্কে জানতে হবে। সো মনে করো দুইটা গোলক যদি দুইটা গোলক পরস্পরকে ছেদ করে যদি এইভাবে, ঠিক আছে, এবং ওই গোলক দুইটা কেটে যদি হচ্ছে আমরা একটা লেন্স তৈরি করি, ওই লেন্সটা কিরকম হবে? এরকম যদি ছেদ করে, ভালো করে বুঝো, এরকম যদি ছেদ করে, কি বলছি? এরকম এখানে যেভাবে দেখাইতেছি, এরকম যদি ছেদ করে, এরকম যদি ছেদ করে, ঠিক আছে, এরকম যদি ছেদ করে, তাইলে এই দুইটা গোলক, ভালো করে বুঝো, এরকম যদি ছেদ করে দিলে এই দুইটা গোলক দ্বারা এখানে যে লেন্সটা ক্রিয়েট হয়েছে এটার নাম হচ্ছে উত্তল লেন্স। এটার নাম কি? উত্তল লেন্স। এটার নাম হচ্ছে উত্তল লেন্স। এই যে উত্তল লেন্স, এটা আলোক রেখা না? আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের প্রধান অঙ্ক দিলাম। এবং ভালো করে বুঝো এটা কিন্তু দুইটা বৃত্ত থেকে তৈরি হয়েছে, দুইটা গোলক থেকে, তাইলে অবশ্যই দুইটা গোলকের কেন্দ্র দুইটা থাকবে। সো লেন্সের কেন্দ্র দুইটা থাকে, মনে রাখো। সো এটা মনে করলাম ফোকাস দূরত্ব এইটা, তাহলে বক্রতার কেন্দ্র হবে এইটা, এটা ফোকাস দূরত্ব এইটা, বক্রতার কেন্দ্র এইটা। আমরা ভালো করে জানি হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে r সমান 2f। ঠিক আছে? এটা আমরা ভালো করে জানি। বুঝছো? তাইলে এটা f হইলে এটা হচ্ছে 2f। ঠিক আছে? এইভাবে অনেকেই বক্রতার কেন্দ্রকে 2f পড়ে। ঠিক আছে? তোমাদের বইয়েও লেখা আছে। আর অবতল লেন্স এটা হচ্ছে উত্তল লেন্স। ভালো করে বুঝছো, এখন যেটা আঁকছি এটা হচ্ছে উত্তল লেন্স। তুমি একটা জিনিস মনে রাখবা, উত্তল লেন্সের বিম্ব গঠন এবং অবতল দর্পণের বিম্ব গঠনের কাহিনীগুলো আছে। উত্তল লেন্সের সাথে অবতল দর্পণের মিল আছে। ঠিক আছে? অবতল দর্পণের মিল আছে, অবতল মিল আছে, অবতল দর্পণ তো পরে আসছো। এবার এইভাবে যদি দুইটা বৃত্ত থাকে, ঠিক আছে, এটা অনেকটা ডিটেইলসে পড়াইতেছে কারণ অনেকে এগুলা জানো না। এইভাবে যদি দুইটা বৃত্ত থাকে, তাহলে ওইগুলার মাধ্যমে এখানে যে লেন্সটা ক্রিয়েট হয় ওইটা হচ্ছে আমাদের অবতল লেন্স। কি ভাই? অবতল লেন্স। এটা হচ্ছে অবতল লেন্স। এটা কি? অবতল লেন্স। ওকে, তো এই যে অবতল লেন্স আছে, এই অবতল লেন্সে এগুলার বিম্ব গঠন কেমনে জানো? আমি দেখাইতেছি। ওকে, সো এটার ক্ষেত্রেও ফোকাস দিলাম এটা,
বক্রতার কেন্দ্র এটা, ফোকাস এটা, বক্রতার কেন্দ্র এটা। তো প্রথমে কি করবে ভাইয়া, একটা মনে করো লক্ষ্যবস্তু যদি আমরা আঁকতে চাই, এটার ক্ষেত্রে এটা যেহেতু অবতল লেন্স, অবতল লেন্স আর উত্তল দর্পণের কাহিনী সেম ছিল। অবতল লেন্সের সাথে কার কাহিনী সেম? অবতল লেন্সের সাথে উত্তল দর্পণের কাহিনী সেম। মনে রাখবো, অবতল লেন্সের সাথে উত্তল দর্পণের কাহিনী সেম। উত্তল দর্পণের চিত্রগুলো যেভাবে হইতো, ঠিক আছে? তো আমরা দর্পণে কি হইতো, মানে রিফ্লেক্ট হইতো, বাট এটাতে রিফ্রাকশন হয়, মানে প্রতিসরণ হয়। তো এখানে একটা বস্তু রাখছি, এটা বিম্ব গ্রহণ করবো, সেটা দেখে এটা রশ্মি আমাদের ওই যে লেন্সে আপতিত হইলে এটা প্রতিসরণের পর উত্তল দর্পণ হইলে এটা এইদিকে ফিরে আসতো, ঠিক আছে? বাট এটা তো লেন্স প্রতিসরিত হয়ে যাবে, তো এটা এই দিকে যাবে। এটা কোন দিকে যাবে? এই দিকে যাবে, উত্তল লেন্সের মতো আর কি, একটু বাইরের দিকে। এবং বাইরের দিকে যাবে, এবং এখান থেকে তোমার এটাকে পেছনের দিকে বর্ধিত করলে মনে হবে এই যে প্রধান ফোকাস থেকে আসতেছে, এরকম হয় না। এটাকে পেছনের দিকে বর্ধিত করলে কি মনে হবে ভাইয়া? প্রধান ফোকাস থেকে আসতেছে। দেখো, পেছনের দিকে বর্ধিত করলে কি মনে হইতেছে? প্রধান ফোকাস থেকে আসতেছে। তো আমি এটা কি একটু সুন্দরভাবে আঁকবো? সুন্দরভাবে আঁকি। দেখো, এটাকে পেছনের দিকে যদি বর্ধিত করি, তাহলে মনে হবে এটা প্রধান ফোকাস থেকে আসতেছে। এই যে পেছনের দিকে যদি বর্ধিত করি, তাহলে এটা মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে? এই যে এইভাবে, বুঝছি? ওকে। এরপরে এরপরে এটা থেকে, আচ্ছা, আলোক কেন্দ্র হচ্ছে এটা আমি এটা আলোক কেন্দ্র না, আলোক কেন্দ্র হচ্ছে এটা। এবার এটা থেকে যদি আলোক কেন্দ্র বরাবর একটা রশ্মি আপতিত হয়, কিন্তু এটা ডিরেক্ট ক্রস হয়ে চলে যাবে, ঠিক আছে? তো এই যে এরা পরস্পর এখানে ছেদ করছে, so এটা হচ্ছে আমাদের বিম্ব। সো মনে রাখবা, অবতল লেন্সে বিম্ব সবসময় হয় অবাস্তবী, যেখানে অবাস্তব হয়েছে দেখছো, অবাস্তব হয়, সাথে খর্বিত হয়। খর্বিত হয়েছে না, দেখো আমাদের লক্ষ্যবস্তু থেকে বিম্ব ছোট এবং সোজা হয়। এই জিনিসটা মনে রাখো, এটা হচ্ছে অবতল লেন্সের বিম্ব। অবতল লেন্সের বিম্ব। এবং উত্তল লেন্সের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, অনেকগুলা চিত্র আছে। লাইক একটা চিত্র আমরা দেখি, এটাকে কি ডুপ্লিকেট করব? আচ্ছা, এটাকে আমরা ডুপ্লিকেট করে রাখি। ওকে, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিই, এটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে? ওকে। এই যে উত্তল লেন্সের একটা চিত্র আমরা আঁকার ট্রাই করি। মনে করো, আগের মতো অবতল দর্পণে যেরকম আঁকতাম, সি এর বাইরে যদি থাকে কোনো লক্ষ্যবস্তু, ওইটা থেকে ফার্স্টে একটা রশ্মি দর্পণে লেন্সে আপতিত হবে। ওইটা প্রতিসরণের পর এই প্রধান ফোকাস দিয়ে যাবে, গেছে? এরপরে আরেকটা আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে এবং এখানে ছেদ করছে না? এই যে বিম্বটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে দেখো, আমাদের আমরা যদি বক্রতার ব্যাসার্ধের বাইরে, দেখো লক্ষ্যবস্তু যদি লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু বক্রতার ব্যাসার্ধের বাইরে যদি থাকে, দেখো সি এর বাইরে হলে, সি এর সি মানে তো কোনটা বুঝছো, বাইরে হলে বিম্ব কই হয়? বিম্ব হয় তোমার হচ্ছে এই যে সি আর এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে, সি ও এফ, বা এই সি কে অনেকে টু এফ ও বলে, ঠিক আছে? এফ ও সি, সি কে টু এফ ও বলা হয়। এফ ও সি অথবা এফ ও টু এফ এর মধ্যে। এবং এটা তুমি দেখো, লক্ষ্যবস্তুর থেকে এটা হচ্ছে কি হয় ভাইয়া, লক্ষ্যবস্তুর থেকে এটা হচ্ছে একটু খর্বিত হয়, লক্ষ্যবস্তুর থেকে এটা হচ্ছে খর্বিত। আমরা একদম ডিটেলসে সুন্দর মতো আঁকলে এটা খর্বিতই হইতো। তো এটাকে যদি আমরা সোজা ভাবে আঁকতাম, এটা এইভাবে আসতো, এই যে এইভাবে আসতো, তখন খর্বিতই হইতো, ঠিক আছে? এই যে খর্বিতই হইতো, এই যে এইভাবে আসতো, মানে এটা খর্বিত হইতো, বুঝছো? আমরা এই রশিটাকে বাদ দিয়ে দিই, তখন হচ্ছে এটা এখানে সেট করতো। দেখো এক্স্যাক্টলি কই সেট করতো, সরি, এখানে সেট, বিম্ব এটা হইতো, ঠিক আছে? আমরা একটু উল্টা পাল্টা, মানে ঠিক মাঝে দিয়ে নেয়নি, সো এটা খর্বিত হয়। কিভাবে ভাইয়া? খর্বিত হয়, এই জিনিসটা বুঝি। ওকে, মধ্যে হয়। এবং এটা কি হয় ভাইয়া, এটা উত্তল লেন্স না, সো এটার হয় বিম্ব কিরকম হয়, এটা হয় বাস্তব, সরাসরি দুইটা রেখা মিলিত হয়েছে, দ্যাট মিনস বাস্তব। এবং এটা উল্টা হয়েছে, উল্টো হয়, এবং সাথে খর্বিত হয়েছে, জিনিসটা বুঝছো? So, এটা গেল একটা পয়েন্ট, এবার আরেকটা পয়েন্ট হইতে পারে এরকম, যদি আমি আরেকটা পয়েন্ট এরকম হইতে পারে, মনে করো এবার আমি লক্ষ্যবস্তু কই রাখতেছি জানো, আমি মনে করো লক্ষ্যবস্তুটা রাখতেছি এই জায়গায়। কোন জায়গায়? ওয়েট, বলতেছি। মনে করো আমি লক্ষ্যবস্তুটা রাখতেছি হচ্ছে এই জায়গায়, সিআরএফ এর মধ্যে। সিআরএফ এর মধ্যে যদি লক্ষ্যবস্তু হয়, তাইলে ওইটার ক্ষেত্রে বিম্ব কিরকম হবে? দেখো, সিআরএফ এর মধ্যে লক্ষ্যবস্তু, তাহলে ওইটার ক্ষেত্রে ফার্স্টে আমাদের একটা আলোক রশ্মি কই যাবে, এটা থেকে সোজা লেন্সে আপতিত হবে, পরে প্রতি
সরণের পর এটা কোন দিকে যাবে বলো? প্রতিসরণের পর কোন দিকে যাবে? প্রতিসরণের পর যাবে এটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে? এই দিকে যাবে। এরপরে আলোক কেন্দ্র বরাবর আরেকটা রশ্মি এখানে আপতিত করবা। ঠিক আছে? এটা হচ্ছে পরস্পর এরা কই মিলিত হইছে? এটা এখানে মিলিত হইছে। ভালো করে বুঝছো? এটা এখান থেকে যদি তুমি একটা লম্ব টানো, এটা হচ্ছে আমাদের বিম্ব। এই বিম্বটা সি এর বাইরে না। তাহলে আমাদের সি ও এফ এর মধ্যে হইলে আমরা দেখছি সি এর বাইরে যদি লক্ষ্যবস্তু হয়, সি ও এফ এর মধ্যে, সি ও এফ এর মধ্যে যদি বিম্ব হয়, সি ও এফ এর মধ্যে যদি লক্ষ্যবস্তু হয়, তাহলে বিম্ব হয় সি এর বাইরে। ঠিক আছে? সি এর বাইরে। এটা মনে করতে পারো আমাদের ঘটনা 1। ঘটনা 1 সি এর বাইরে হইলে আমাদের কিরকম হয়? সি আর এফ এর মধ্যে বিম্ব গঠন হয়, বাস্তব উল্টা করবিত হয়। এটার ক্ষেত্রে দেখো বাস্তব অবশ্য, এটার ক্ষেত্রে বিম্ব হইছে বাস্তব, উল্টো হইছে, বাট এটা হইছে বিবর্তিত। কারণ দেখো লক্ষ্যবস্তু থেকে বিম্বটা বড়, বিবর্তিত। এই জিনিসগুলা বুঝতে হবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস, মানে অবতল দর্পণের মতো সেম এগুলা। ঠিক আছে? অবতল দর্পণের যে ক্রাইটেরিয়া ছিল, অবতল দর্পণেও সেম সিআরএফ এর মধ্যে যদি লক্ষ্যবস্তু থাকে ওইটার বিম্ব সি এর বাইরে হইতো, মানে বক্রতা কেন্দ্রের বাইরে হইতো, এরকম কাহিনী হইতো। ঠিক আছে? এরপরে যদি এফ আর এটার মধ্যে যদি হয় কোনো লক্ষ্যবস্তু, যদি আমি এখানে দেখাই, জাস্ট দেখে এখানে যদি হয়, ঠিক আছে, তাহলে একটা রশ্মি এইখানে আপতিত হওয়ার পর এটার মধ্যে দিয়ে যায়। ঠিক আছে? আর একটা আপতিত হইলে এদিকে মিলিত হওয়ার সম্ভাবনা থাকে না, পেছনের দিকে পতিত করলে এখানে গিয়ে মিলিত হয়। তখন অবাস্তব অবাস্তব মানে ইয়ে পাওয়া যায়, বিম্ব পাওয়া যায়। ঠিক আছে? মনে রাখবা এফ আর ও এর মধ্যে যদি থাকে তাহলে অবাস্তব বিম্ব পাওয়া যায়। তো আমি কিছু দেখাইলাম আর কি, আর বাকি সূত্রগুলা তো জানো। লাইক আমাদের আহ ওই এটা দেখাই লক্ষ্যবস্তুর দূরত্ব। মনে করো এখানে একটা লক্ষ্যবস্তু রাখলাম, এখানে একটা লক্ষ্যবস্তু রাখছি। ঠিক আছে? তো আমরা জানি লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যদি হচ্ছে, এটা যদি হচ্ছে আমাদের কি হবে, লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ। ঠিক আছে? এবং এটার বিম্বর দূরত্ব যদি বি হয়। ঠিক আছে? ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর এটার সূত্র তো আমরা এমনি জানি, এটা লিখার কি আছে, আমরা ইয়েতে পড়ছি যে 1/b+1/u = 1/u। এটাই এই যে আলোর প্রতিফলনে পড়ছি। ঠিক আছে? তো এইবারে আসলে এই ম্যাথ গুলা করে ট্রাই করি। লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা? লেন্সের বক্রতার কেন্দ্র দুইটা। ব্যাপার পড়েছি না, লেন্সের কারণ দুইটা গোলক থেকে ক্রিয়েট হওয়ার জন্য বক্রতার কেন্দ্র দুইটা। অবতল লেন্স সর্বদা কেমন প্রতিবিম্ব গঠন করে? মনে রাখবা অবতল লেন্সের সর্বদা প্রতিবিম্ব হয় অবাস্তব। কিরকম? ওই যে আমরা দেখছিলাম, আসো অবতল লেন্সটা দেখছিলাম না, আসো এই যে এইগুলো এই জন্য দেখে আছি, এই যে অবাস্তব অবতল লেন্স সবসময় কি, এই যে অবাস্তব। এটা হচ্ছে উত্তল দর্পণের মতো সবসময় অবাস্তব এবং কর্বিত প্রতিবিম্ব হয়। ঠিক আছে? অবাস্তব, কর্বিত এবং সোজা হয়। অবাস্তব, কর্বিত এবং সোজা হয়। অবাস্তব, কর্বিত এবং সোজা হয়। অবাস্তব, কর্বিত মানে ছোট, এই যে এটা দেখো অবতল লেন্স যেটা পড়াইছি না, অবশ্যই। যদি একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার হয় এবং বস্তুটিকে আলোক কেন্দ্র থেকে 14 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে বিম্বের অবস্থান প্রকৃত আকৃতি কি বলছে? উত্তল লেন্স। একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের বলতেছে ফোকাস দূরত্ব, মনে করো এটা ফোকাস দূরত্ব এতটুকু, 6 সেন্টিমিটার। ঠিক আছে? এবং তাহলে ফোকাস দূরত্ব 6 যদি হয়, তাহলে সি বক্রতার কেন্দ্র হবে 12, এই সি পর্যন্ত এতটুকু হবে 12। তাহলে খুব বুঝছো 12 সেন্টিমিটার। আমার আলোক কেন্দ্র থেকে 14 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু আছে। লক্ষ্যবস্তু কই রাখছে? আলোক কেন্দ্র থেকে 14 সেন্টিমিটার দূরে। তাহলে এতটুকু বাড়া হইলে 14 সেন্টিমিটার দূরে মানে কি সি এর বাড়া, সি এর বাড়া দেখো সি পর্যন্ত 12, 14 মানে কি সি এর বাড়া যেতে হবে, বক্রতা কেন্দ্রের বাড়া যেতে হবে, এখানে গিয়ে লক্ষ্যবস্তু রাখতে হবে। এখানে লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কিরকম হয় আমরা দেখছিলাম না? এখান থেকে লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কিরকম হয় তা আমরা দেখছি। কিরকম হয়? ঠিকঠাক মতো করলে এটা পারবা না, মনে আছে? এই যে বিম্ব কিরকম হয় দেখছিলাম না ভাইয়া? এটা যদি এফ হয়, এটা হচ্ছে সি, একটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস দিয়ে যায় এবং আরেকটা হচ্ছে এই যে এইভাবে যায়, তখন হচ্ছে আমাদের এইটা হয় এফ আর সি এর মধ্যে, মানে মাঝখানের একটা জায়গায় হচ্ছে আমাদের বিম্ব গঠন হয়। কোথায় বিম্ব গঠন হয়? তাহলে বিম্বের অবস্থান প্রকৃত আকৃতি, তাহলে বিম্বের অবস্থান হয় সি আর এফ এর মধ্যে এবং এটা হয় উল্টা, বাস্তব এবং কর্বিত। জিনিসটা আমরা পড়ছিলাম না, দেখো ওইখানে গিয়ে পড়ে আসছিলাম। প্রধান ফোকাস ও সি এর মধ্যে, প্রধান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে বাস্তব হয় এবং কর্বিত হয়, এই যে এটা কর্বিত হয় এবং সাথে উল্টাও হয়। ঠিক আছে? কারণ লক্ষ্যবস্তু থেকে বিম্ব ছোট হয়েছে। ঠিক আছে? এরপরে আরো পাবো এরকম একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। কোন বস্তুকে প্রধান অক্ষের উপর মেরু থেকে 18 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। এটা দেখো এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, ফোকাস দূরত্ব হচ্ছে 10, ফোকাস দূরত্ব হচ্ছে 10, বক্রতা কেন্দ্র পর্যন্ত হবে 20, বাট আমার লক্ষ্যবস্তু রাখতেছে 18 সেন্টিমিটার দূরে। মেরু থেকে 18 সেন্টিমিটার মানে কি দেখো, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20, 18 মানে হচ্ছে বক্রতার কেন্দ্রের আগে ফোকাস দূরত্বের পরে, এই যে এই পজিশনে, এই পজিশনে যদি রাখে, এই পজিশনের এটা, তাহলে এগুলো বিম্ব টিম্ব আমরা দেখে আসছিলাম এই পজিশন, মানে সি আর এফ এর মধ্যে যদি রাখে, যদি এখানে দেখে আসছি সি আর এফ এর যদি মধ্যে রাখে তাহলে কিরকম হয় দেখো, সি এর বাইরা
বক্রতা কেন্দ্রের বাইরে বিম্ব গঠন হয় বাস্তব উল্টার বিবর্ধিত হয়, বাস্তব উল্টার বিবর্ধিত হয়, বাস্তব উল্টার বিবর্ধিত হয়। তাহলে বাস্তব উল্টা হয়, বিবর্ধিত হয়, ছোট না বিবর্ধিত হয়, আর ফোকাস দূরত্বের বাইরে হয় অবস্থাটা একার 3 ঠিক আছে। এটা কি হয়, ছোট হয় না বিবর্ধিত হয়, বিবর্ধিত বা বড় হয়, ঠিক আছে। একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের দূরত্ব কত হবে? তো বিম্বের দূরত্ব আমরা কেমনে বের করতে পারি? 1/b, ঠিক আছে, 1/b প্লাস 1/u ইজিক্যাল টু হচ্ছে 1/f। এই সূত্রটা আমরা সবাই জানি, জানি কিনা অবশ্যই জানি। তো এখান থেকে 1/b ইজিক্যাল টু হবে 1/f মাইনাস 1/u, এটা হবে না? অবশ্যই। দেখো 1/b ইজিক্যাল টু হবে 1/f মাইনাস 1/u, তাইলে এখান থেকে 1/b ইজিক্যাল টু 1/f কত, f কত ভালো করে বুঝো। এখানে বলছে ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার মাইনাস লেন্সের সামনে থেকে 10 সেন্টিমিটার দূরে লক্ষ্য বস্তু রাখছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এফ। তো এখান থেকে হিসাব করি আমরা, জাস্ট হিসাব করলেই তো হয়ে যাবে। ক্যালকুলেটরে ডিরেক্ট এটা করে ফেলো, 1/2 মাইনাস 1/10 কত আসতেছে ভাই? এটা আসতেছে হচ্ছে আমাদের 2/5। এখান থেকে 1/b যদি 2/5 আসে তাহলে b কত হবে? এটাকে উল্টাইলে যেটা 5/2, 2.5 সেন্টিমিটার বিম্বের দূরত্ব এটা হয় নাই, এটা বেরোছে। আর বিম্ব হবে খর্বিত, এটা কি ভাইয়া? এটা হচ্ছে দেখো ফোকাস দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু যেহেতু 10 সেন্টিমিটার দূরে রাখছে, তাহলে বক্রতার ব্যাসার্ধের বাইরে রাখবে। আর বক্রতার ব্যাসার্ধের বাইরে রাখলে আমাদের ওই যে প্রথম কেসে ঘটনা একে যেরকম হয়েছিল খর্বিত হয়, এটা তো জানো। বক্রতার ব্যাসার্ধের বাইরে হইলে কিরকম হয়? খর্বিত। এটা আমরা দেখেছিলামও, সে একার 3 আনসার, ঠিক আছে। এটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব এটা। ও এই এই যে একটা কাহিনী আছে, এই যে একটা কাহিনী আছে, এগুলাতে ফোকাস দূরত্ব পজিটিভ নেগেটিভ ধরে করতে হয়। লাইক আসো, আসো মনে রাখবা, উত্তল লেন্স হচ্ছে পজিটিভ, এটা আগে বলা উচিত ছিল। দেখো এটা মনে রাখবে, এটা ভুল হয়, তোমরা ভালোভাবে গাঢ়ভাবে এই জিনিসটা মনে রাখবে। উত্তল লেন্স হচ্ছে পজিটিভ, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হয় নেগেটিভ। অবতল লেন্স কিরকম হয় ভাইয়া? নেগেটিভ হয়। অবতল লেন্স এবং উত্তল দর্পণ নেগেটিভ, উত্তল লেন্স এবং অবতল দর্পণ পজিটিভ, ঠিক আছে। এটার লেন্সের ফোকাস দূরত্ব যে 2 সেন্টিমিটার দিছে না, এটা হবে মাইনাস, এইটার এফ ইকুয়াল হবে -2 সেন্টিমিটার। কেন মাইনাস? কারণ এটা অবতল, অবতল বিদায় এটা হচ্ছে মাইনাস। তো এখান থেকে তুমি এফ এর জায়গায় -2 বসাইতে হবে। সরি, এই যে এফ এর জায়গায় 2 এর জায়গায় -2 বসে হিসাব করতে হবে। -2 বসে হিসাব করো চান্দু, -2 বসে হিসাব করো। তোমার 1/2 -1/10, এটা এটা কত আসতেছে? -1/2। তুমি আমার মনে 3/5 আসতেছে, মাইনাস উল্টাইলে কত আসবে? 5/3 মাইনাস আছে, ইনভার্স 1 করলে এটা আসতেছে 1 -1.67, ঠিক আছে। এটা আনসার, দেখছো? তাই আমি নিজে ভুল করে ফেলছিলাম। এটা বুঝো, উত্তল লেন্স হইলে পজিটিভ ধরবা, অবতল লেন্স হইলে ফোকাস দূরত্ব নেগেটিভ থাকবে, বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ থাকবে, ঠিক আছে। এটা হবে, এটা হবে বিম্বের দূরত্ব, এটা হবে, ঠিক আছে। তাহলে আনসার হবে তোমার 2 আর 3। আমাদের চক্ষু লেন্সটি কিরকম মনে রাখবা? আমাদের চক্ষু লেন্স হচ্ছে উত্তল, এবং এটার অপসারী, অপসারী মানে হচ্ছে ওই যে দুইটা বস্তুকে মানে মিলানোর যে ক্ষমতা, ওই ক্ষমতাটা কম। অপসারী মানে হচ্ছে তোমার কি বলে, মনে করতে বিকর্ষণের মতো আর কি। অপসারী মানে হচ্ছে ওইটা মিলে না। ওই যে চক্ষু লেন্স আমাদের গঠনের সময় যে দুইটা রেখা মিলানো লাগে না, ওইটা মিলে না আর কি। অভিসারী হচ্ছে দুইটাকে একত্র করা, অপসারী হচ্ছে দূরে সরে যাওয়া। তো আমাদের চোখের অপসারী ক্ষমতা না অভিসারী ক্ষমতা সম্পন্ন। আমাদের চোখ কিরকম? অভিসারী ক্ষমতা সম্পন্ন এবং বিম্ব গঠন করে, মনে রাখবে এটা। তো এটা হচ্ছে এক আর 3, যেহেতু 2 নাম্বারটা ভুল, অপসারী দিয়ে দিছে, এটা হয়ে যাবে অভিসারী। লেন্সটিতে লক্ষ্যবস্তুর সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে কি হবে? এই লেন্সে লক্ষ্যবস্তুর সৃষ্ট প্রতিবিম্ব, এখানে লক্ষ্যবস্তু হচ্ছে কোনটা? এটা ফোকাস দিছে, ফোকাস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এখানে মনে করো ফোকাস, ফোকাস হচ্ছে 10। তাহলে এই যে এই বাইরে হবে, এই যে বাইরে হবে বক্রতার, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র আর কি। তাহলে আমাদের লক্ষ্যবস্তু ভালো করে বুঝো, ফোকাস 10 আছে, তো এখান থেকে ফোকাস 10 এতটুকু, তাহলে বস্তু যেহেতু 15 সেন্টিমিটার দূরে, ফোকাস 10 হইলে বক্রতার ব্যাসার্ধ হবে 20। এই জন্য যে বক্রতার ব্যাসার্ধকে বাইরে দিছি, একটা আইডিয়া আছে। তাহলে লক্ষ্যবস্তু এটা সিআরএফ এর মধ্যে হইতেছে, আর সিআরএফ এর মধ্যে হইলে কাহিনী আমরা পড়াইছি ঘটনা দুইটা কিরকম হয়। তোমার অবশ্যই বাস্তব উল্টা হবে, এটা ঠিক আছে, বাস্তব উল্টা হবে, এবং বিবর্ধন 0.5 হয় কিনা এটা আমাদের দেখতে হবে।
কারণ এটাতে হচ্ছে দূরত্ব বের করা লাগবে কেমনে? এই যে লেন্স, এটা হচ্ছে আমাদের উত্তর লেন্স, উত্তর লেন্স হইলে ফোকাস পজিটিভ ধরবো, ঠিক আছে? তা আমাদের বিম্ব হবে 1/b = 1/f - 1/u। এখান থেকে 1/f হচ্ছে 10, ইউ হচ্ছে লক্ষ্যবস্তু 15 সেন্টিমিটার, ঠিক আছে? তো 1/10 - 1/15, এটা আসতেছে 1/30, উল্টাইলে আসবে বি সমান হচ্ছে 30 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর, সরি, বিম্বের দূরত্ব এটা। এবং বিবর্ধন, বিবর্ধন মানে কি? m = -b/u। এখানে বি কত? বি 30, ইউ কত? ইউ হচ্ছে আমাদের 15, ইউ কত? 15 না? কত? এটা তো পরম মান, আনসার 2 হবে। তো কি হবে এখানে? 0.5 দিছে, এটা ভুল, আনসার হবে 2। ওই লক্ষ্যবস্তুর প্রধান অক্ষের উপর কোন অবস্থানে রাখলে বিবর্ধন m এর মান 1 এর চেয়ে ছোট হবে না? এক্ষেত্রে ছোট হয় না বিবর্ধন কোথায়? আমাদের হচ্ছে এই যে CRF এর মধ্যে রাখলে, ঠিক আছে? আমি বলি বিবর্ধন কোথায় ছোট হয় না? আচ্ছা, আরেকটা আছে, ওই যে আমরা দেখছিলাম বড় বিবর্ধন কোন সময় হয়েছে, এই চিত্রটা দেখে আসো। এই যে বিবর্ধিত কোন সময়? যখন হচ্ছে আমরা CRF এ এই পজিশনে লক্ষ্যবস্তু রাখি, তখন আমাদের বিম্বটা হয় বিবর্ধিত। এই যে বিবর্ধিত হয় না? বিবর্ধন বড় হওয়া মানে হচ্ছে একের চেয়ে বড় বিবর্ধন, ঠিক আছে? আর মানে ফলবিত হইলে বিবর্ধন একের চেয়ে ছোট, লক্ষ্যবস্তু বিবর্ধিত হইলে বিবর্ধন একের চেয়ে বড়, আর ফলবিত হইলে একের চেয়ে ছোট। এটা কোন অবস্থানে, কোন অবস্থানে রাখলে বিবর্ধন m একের ছোট হবে না? ছোট হবে না মানে কি? বিবর্ধিত হবে। ছোট হবে না মানে কি? বিবর্ধিত হবে। ছোট হবে না মানে বড় হবে, বড় হবে মানে বিপরীত হবে। আমরা দেখতেছি CRF এতটুকু 10 সেন্টিমিটার, তাহলে F থেকে C পর্যন্ত, দেখো এখানে যদি আমরা বক্রতার ব্যাসার্ধ আনি, ঠিক আছে? বক্রতার ব্যাসার্ধ আনি, তাহলে এই বক্রতার ব্যাসার্ধ পর্যন্ত কত হবে? ফোকাস দূরত্ব 10 হলে বক্রতার ব্যাসার্ধ হবে 20। আমাদের লক্ষ্যবস্তুটাকে কই রাখতে হবে? আমরা দেখছিলাম একটু আগে, CRF এর মধ্যে রাখলে বিবর্ধিত বিম্ব গঠন হয়। CRF এর মধ্যে যে রাখবো, CRF এর মধ্যে মানে কি? যে 10 থেকে, দেখো F হচ্ছে এটা থেকে এটা দূরত্ব 10 সেন্টিমিটার, এটা দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে 10 থেকে 20 পর্যন্ত, 10 থেকে 20 পর্যন্ত এই রেঞ্জে রাখলে আমাদের এটা কি হবে না? ছোট হবে না। ভাই রোজা রেখে ক্লাস নিতেছি, একটু টায়ার্ড লাগতেছে। যাই হোক, টাইপ 3 লেন্সের ক্ষমতা কি? লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা মনে রাখবা, লেন্সের ক্ষমতা P = 1/f। লেন্সের ক্ষমতা কি ভাইয়া? P = 1/f, এবং ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। একক কি? একক ডায়াপ্টার। এবং ফোকাস দূরত্ব তুমি উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ, অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ ধরবা। এই যে টাইপ 3 তে উপরের লেন্সটির ক্ষমতা কত? এই যে উপরের লেন্সের ক্ষমতা আমাদের কি বলছে? আমাদের বলছে এই যে সি পর্যন্ত দূরত্ব 100 সেন্টিমিটার, ঠিক আছে? AC1 এখানে দেওয়া হচ্ছিল। সি পর্যন্ত মানে বক্রতার ব্যাসার্ধ 100 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব F = কি হবে? এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তার মানে 50 সেন্টিমিটার। এবার তোমাকে যেটা বুঝতে হবে, এটা অবতল লেন্স। অবতল লেন্সের জন্য দেখো F = কি হবে? -50 সেন্টিমিটার হবে। কেন -50 সেন্টিমিটার? কারণ হচ্ছে অবতল লেন্সের জন্য এটা মাইনাস দিবা, ঠিক আছে? অবতল লেন্সের জন্য কি হবে? মাইনাস দিবা, ঠিক আছে? তো আমাদের লেন্সের ক্ষমতা P = 1/f, বাট এখানে f এর মানটাকে মিটারে লিখতে হয়, এজন্য এটাকে মিটারে নিয়ে নিবা। মিটারে নিলে কি হবে? 100 দিয়ে ভাগ দিবা, 0.5 মিটার হবে। সেখান থেকে বের করো 1/-0.5, এটা যদি হিসাব করি তাহলে 2 ডায়াপ্টার আসে, এটাই সরি -2 ডায়াপ্টার আসে, ঠিক আছে? বুঝছো? কত আসে? -2 ডায়াপ্টার। এরপরে আসো লেন্সের ক্ষমতার মাত্রা কি? দেখো লেন্স P = 1/f। এই যে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বের একক কি? মিটার। এই মিটার কি বুঝায়? কি বুঝায়? লেংথ না? লেংথ। এটা হচ্ছে একক, ফোকাস দূরত্বের একক হচ্ছে মিটার, ঠিক আছে? 1/মিটার, মানে ফোকাস দূরত্ব তো মিটার, তাইলে ফোকাস দূরত্বের মাত্রা কি? ফোকাস দূরত্বের মাত্রা আসে L। ফোকাস দূরত্বের মাত্রা আছে L। তো উপরে 1 আছে, তাহলে L যদি উপরে উঠে L ইনভার্স 1 হবে, তাহলে আমাদের ক্ষমতার মাত্রা হচ্ছে L ইনভার্স 1, ঠিক আছে? ফোকাস দূরত্বের মাত্রা হচ্ছে L, ঠিক আছে? 1/1 ফোকাস আছে, তো তাহলে 1/L মানে কি? L ইনভার্স 1, ঠিক আছে? এরপরে 5 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত? এই যে একদম ইকুয়াল টু 1 দিয়ে না, এখান থেকে f করে ইকুয়াল টু হবে 1/p, তাহলে 1 মাইনাস 5, এখান থেকে কত আসবে? আই থিংক 0.1/-5 কত আসে? এটা আসতেছে -0.2 মিটার। এই যে -0.2 মিটার, বুঝা যাইতেছে? ইজি না? তারপরে লেন্সের ক্ষমতা 4 ডায়াপ্টার হলে ফোকাস দূরত্ব কত? 25 সেন্টিমিটার। আমরা বের করি P = 1/f, তো 1/4 কত আসে? 1/4
প্লাস দিছে মানে হচ্ছে অবশ্যই পজিটিভ আসবে, তো 0.25 মিটার আসতেছে। তো মিটারকে সেন্টিমিটার নিলে 100 দিয়ে গুণ দেওয়া লাগে, দ্যাট মিন্স 25 সেন্টিমিটার। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এটা ফোকাস দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। লেন্সটির আলোক কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরে স্থাপিত বস্তুর বিম্ব হবে অবাস্তব। আচ্ছা, এটা কি পজিটিভ মানে উত্তল লেন্স, আর উত্তল লেন্স 25 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দূরে যদি লক্ষ্যবস্তুটা রাখো তাহলে এটা কি বুঝাইতেছে? তুমি লক্ষ্যবস্তুটা রাখতেছো, দেখো এটা ফোকাস 25 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু মানে কি? এই যে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে লক্ষ্যবস্তুটা রাখতেছো, তাহলে এই পজিশনে যদি লক্ষ্যবস্তু রাখো, এটা অবাস্তব প্রতিবিম্ব গঠন হয়। আমরা দেখছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস আর কি বলে মেরুবিন্দুর মাঝখানে যদি লক্ষ্যবস্তু রাখো, এটা কি অবাস্তব প্রতিবিম্ব গঠন হয়। অবতল দর্পণ আর উত্তল লেন্সের কাহিনী একই। লেন্সটি হ্রস্ব দৃষ্টি প্রতিকারের সহায়ক লেন্স হিসেবে কাজ করে, মনে রাখবা। উত্তল লেন্স হ্রস্ব দৃষ্টি না, দীর্ঘ দৃষ্টি প্রতিকারে সাহায্য করে। উত্তল লেন্স কি করে? দীর্ঘ দৃষ্টি প্রতিকারে সাহায্য করে। সো আনসার হবে 1 আর 2। লেন্সের ক্ষমতা কত? এই যে এখানে দেওয়া আছে তোমার 2f, 2f 10 মিটার, তাহলে f কত হবে? ফোকাস দূরত্ব হবে মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 10/2 মানে 5 মিটার। 5 মিটার হলে ক্ষমতা p = 1/f হবে। আর এটা যেহেতু উত্তল উত্তল লেন্স, তাহলে পজিটিভ হবে, ঠিক আছে। 1/f 1/5 কত আসে? এটা 0.2 ডায়োপ্টার। বুঝছি। এরপরে আসো টাইপ 3 চোখ সংক্রান্ত। এই যে এটা পড়লেই আমাদের শেষ হয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর ক্লাসটা দীর্ঘায়িত হবে না, ইনশাল্লাহ আমরা অতি দ্রুত শেষ করে ফেলবো, ঠিক আছে। তো আমরা চোখের ত্রুটিগুলো নিয়ে একটু পড়বো, ঠিক আছে। মানে চোখ তোমাদেরকে দেখাইলে ভালো হইতো, আমি হচ্ছে চোখ কই পাই। তোমাদের বই আছে, বইয়ের মধ্যে কাইন্ডলি একটু 266 পৃষ্ঠা বের করে ফেলো, তাহলে একটু দেখবা চোখের। দেখো হচ্ছে লেন্স আছে, কর্নিয়া আছে একদম সামনের অংশ, শ্বেতমণ্ডলের সামনের অংশ কর্নিয়া, পিপিল আছে, আইরিশ আছে, রেটিনা আছে একদম পিছনে, এবং এই সম্পূর্ণটাকে বলা হয় অক্ষিগোলক। Then, বাইরের দিকে হচ্ছে একদম বাইরের দিকে অপটিক্যাল নার্ভ থাকে। তো এটা ফ্যান সাইডে রাখিনি, এবার এটা কষ্ট করে 266 নম্বর পৃষ্ঠা বের করে চোখের ইয়েটা দেখে ফেলো, এবং চোখের একটা সুন্দর ক্ষমতা আছে, সেটা হচ্ছে উপযোজন। মানে খুব মানে দূরের বস্তু যখন আমরা দেখি তখন আমাদের ফোকাস দূরত্ব বেড়ে যায়, কাছের জিনিস যখন দেখি তখন আমাদের ফোকাস দূরত্ব কমে যায়। মানে আমাদের ফোকাস দূরত্ব আপ ডাউন না, আমরা চাইলে পরিবর্তন করতে পারি, এটা হচ্ছে উপযোজন ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, এবারে আসো ভাইয়া, আমরা চোখ সংক্রান্ত চোখের ত্রুটি সম্পর্কে একটু পড়ি, মনে রাখবা। চোখের ত্রুটি এগুলা বিস্তারিত পড়বো না, আমরা জাস্ট দেখাই দিব চোখের ত্রুটি। এই যে চোখের ত্রুটি হচ্ছে মূলত 4 ধরনের আছে আর কি, বাট প্রধান ত্রুটি, চোখের প্রধান ত্রুটি হচ্ছে 2 ধরনের। 2 ধরনের, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। এটা কি ভাইয়া? হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি অথবা ক্ষীণ দৃষ্টি, এটা মানে কি? যারা কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না, এটা হচ্ছে আমাদের হ্রস্ব দৃষ্টি। এটা কখন হয়? কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না, দ্যাট মিনস চোখের ফোকাস দূরত্ব কমে গেলে, চোখের ফোকাস দূরত্ব কমে যায়, ঠিক আছে। ফোকাস দূরত্ব কখন ফোকাস দূরত্ব কমলে হচ্ছে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায়, অভিসারী ক্ষমতা বাড়ে, ঠিক আছে। এবং ফোকাস দূরত্বের সাথে অক্ষিগোলক হচ্ছে বিপরীত। আচ্ছা সরি, এটাই তো ঠিকঠাক লিখতেছি না। চোখের লেন্সের অভিসারী শক্তি, হ্যাঁ সরি, হ্যাঁ, আর ফোকাস দ্রুত কমে যায়, অভিসারী শক্তি বৃদ্ধি পায় এবং অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এই কেস হচ্ছে আমাদের কি হয়, এই কেসটাই হচ্ছে আমাদের হ্রস্ব দৃষ্টি, ঠিক আছে। তো হ্রস্ব দৃষ্টির সময় কি হয় ভাইয়া? চোখের লেন্সের, ভালো করে বুঝো, চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়। তাহলে ফোকাস যদি কমে যায়, ফোকাস দূরত্ব কমলে এটা তাড়াতাড়ি হচ্ছে মানে দুইটা রশ্মি এক হয়ে যাবে, মিলে যাবে। সো মিলে যাওয়া মানে কি? অভিসারী ক্ষমতা। ফোকাস কমে গেলে অভিসারী ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে। আর ফোকাসের সাথে অক্ষিগোলকের ব্যাসার্ধ বিপরীত, তাহলে ফোকাস কমছে মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বাড়বে। এটা হচ্ছে আমাদের হ্রস্ব দৃষ্টির কারণ। এবং হ্রস্ব দৃষ্টি মানে প্রতিকারে আমরা কোন লেন্স ইউজ করি? প্রতিকারে হচ্ছে আমরা অবতল লেন্স ইউজ করি। কোন লেন্স ইউজ করি? অবতল লেন্স ইউজ করি। হ্রস্ব দৃষ্টি প্রতিকারে কোন লেন্স ইউজ করি? অবতল লেন্স, ঠিক আছে। এবং আরেকটা আছে হচ্ছে আমরা জানি দীর্ঘ দৃষ্টি। এই দীর্ঘ দৃষ্টি কি ভাইয়া? দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে দূরের জিনিস দেখি, কাছের জিনিস দেখি না। তাহলে দূরের জিনিস কখন দেখবো? যখন ফোকাস বেড়ে যাবে। ফোকাস দূরত্ব বেড়ে গেলে তো দূরের জিনিস দেখবো, কাছের জিনিস দেখবো না, ফোকাস দূরত্ব বেড়ে গেলে, ঠিক আছে। এরপরে আছে ফোকাস দূরত্ব বাড়া মানে কি? অভিসারী ক্ষমতা কমে যায়, অভিসারী ক্ষমতা কমে। এবং অভিসারী ক্ষমতা কমে, আর চোখের ফোকাসের সাথে অক্ষিগোলকের ব্যাসার্ধ হচ্ছে একদম বিপরীত। ফোকাস দূরত্ব বাড়লে অক্ষিগোলকের ব্যাসার্ধ কি হবে?
অক্ষি গোলকের ব্যাসার্ধ কি হবে, ফোকাস দূরত্ব বাড়লে অক্ষি গোলকের ব্যাসার্ধ কমে যাবে, ঠিক আছে। এবং এটার প্রতিকারের জন্য আমরা ব্যবহার করি উত্তল লেন্স, ঠিক আছে। দীর্ঘদৃষ্টির জন্য কোনটা ব্যবহার করি, উত্তল লেন্স। দীর্ঘদৃষ্টির প্রতিকারে ব্যবহার করি উত্তল লেন্স, এবং হ্রস্ব দৃষ্টির প্রতিকারে আমরা কোনটা ব্যবহার করি, অবতল লেন্স। আচ্ছা, এবারে আসো, নিচের কোনটিতে আলো পড়লে মস্তিষ্কে দর্শনের অনুভূতি যোগায়। মনে রাখবা, রেটিনাতে যদি এক্স্যাক্টলি আলো পড়ে, চোখের, এই যে চোখটা গেল কই, চোখের এই অংশটা হচ্ছে রেটিনা, দেখতেছো তোমরা, এই যে পেছনের যে এই অংশটা থাকে রেটিনা, এই রেটিনাতে যখন বিম্ব গঠন হয় তখন হচ্ছে আমরা দেখতে পাই, ঠিক আছে। আমাদের দর্শনের অনুভূতি জায়গায় যখন রেটিনাতে এসে আলো পড়ে, ঠিক আছে। আর রেটিনার সামনে আলো পড়লে ওইটাকে বলে হ্রস্ব দৃষ্টি, আর রেটিনার বাইরে আলো পড়লে দীর্ঘ দৃষ্টি। শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে, কর্নিয়া। শ্বেতমণ্ডলের সামনের অংশ কিটা কি ভাইয়া, কর্নিয়া। চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখতে পারার কারণ, চোখ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করতে পারে, এজন্য আমরা যে কোনো দূরত্বের বস্তু দেখতে পারি। চোখের দৃষ্টির ত্রুটি কয় প্রকার, ত্রুটি 4 প্রকার, বাট প্রধান ত্রুটি 2 প্রকার, মনে রাখবা। এমনিতে চোখের দৃষ্টির ত্রুটি 4 প্রকার, বাট প্রধান ত্রুটি যদি বলে, এমনিতে প্রধান ত্রুটি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। ওকে। কোন বস্তু দেখার অনুভূতি কত সেকেন্ড ধরে আমাদের মস্তিষ্কে থাকে, মনে রাখবা, কোন বস্তু দেখার অনুভূতি আমাদের মস্তিষ্কে থাকে 0.03 সেকেন্ড। কোন বস্তু দেখার অনুভূতি আমাদের মস্তিষ্কে থাকে কত সেকেন্ড, 0.03 সেকেন্ড থাকে। কত সেকেন্ড থাকে, 0.03 সেকেন্ড। হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি, এটা কি, দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে। এবং হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘ দৃষ্টি, ইংরেজি নাম, এটা কি, দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে। ক্ষীণ দৃষ্টির কারণ, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া। দেখো, ক্ষীণ দৃষ্টি মানে কি, ফার্স্টেই ক্ষীণ দৃষ্টি মানে কি, হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি মানে চোখের ফোকাস দূরত্ব কমে যাওয়া। ফোকাস দূরত্ব কমলে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, দেখো ফোকাসের সাথে বিপরীত অক্ষিগোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। Okay, তাহলে এটা আনসার হবে 1 2 3। এটাতে আই থিঙ্ক তোমাদের গাইডে, এটাতে মেবি অক্ষিগোলকের অভিসারী ক্ষমতা কমে যায় এরকম মেবি বলছে। যাই হোক, বাট আমাদের এখানে যে 3টা শর্ত আছে এই 3টা কিন্তু ঠিক আছে, বাট তোমাদের বইয়ে মেবি এটা অপশনে এটা কম ছিল, তো এটা যদি কম থাকে তাহলে এটা ভুল হবে, 1 আর 2 আনসার হবে। বাট এটা এখানে হচ্ছে 3টাই সঠিক, এটা আনসার কি হবে, 3টাই সঠিক। এখানে ওরা খ দাগেছে, এখানে 3, এটা ভুল, এটা হবে ঘ নাম্বারটা। তারা যে অপশন গুলা লিখছে এই অপশন গুলা 3টাই সঠিক। ক্ষীণ দৃষ্টির কারণ, ফোকাস দূরত্ব কমে যাও, ফোকাস দূরত্ব কমলে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায়, ফোকাস দূরত্বের বিপরীত অক্ষিগোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। তবে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাও, 3টাই আনসার, ঠিক আছে। এরপরে আসো, ক্ষীণ দৃষ্টির কারণ, অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া, এই যে আসছে, দেখছো? তীব্র আলোতে নিচের কোনটা কার্যকর হয়, মনে রাখবা, তীব্র আলোতে চোখের কোন কোষ কার্যকর হয়, রড কোষ কার্যকর থাকে, ঠিক আছে। এটি এতটুকুই ছিল। এবং কোন কোষ দিয়ে হচ্ছে আমরা রঙিন বস্তু যে কালারটা আছে না ওইটাকে অবজার্ভ করতে পারি। তো আজকের ক্লাস এতটুকুই। তোমাদের ফিজিক্স এর চ্যাপ্টার 9 এর এমসিকিউ আমরা শেষ করতে পারলাম অবশেষে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চ্যাপ্টার 10, এরপরে চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।